কমিশনের মধ্যে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নাই? কারণ আওয়ামী লীগ কি ওরা নিষিদ্ধ দল নাই তো? তাহলে আওয়ামী লীগ কি জাতির অংশ না? আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা কি জাতির অংশ না? আলী রিয়াজ আসছে এই জাতিটাকে বিভক্ত করার জন্য, ডক্টর ইউনূস আসছেন এই জাতিটাকে বিভক্ত করার জন্য, এই জাতিটাকে আরো পিছিয়ে দেওয়ার জন্য। যে কারণে ডক্টর ইউনূস মানে অবলীলায় বলতে পারে যে এটা একটা জালিয়াত জাতি, বাংলাদেশে একটা জালিয়াতির কারখানা। এই ডক্টর ইউনূস অবলীলায় বলে একটা পলিটিক্যাল পার্টির মেরুদণ্ড নাই এই কথা প্রতিবাদ করা। দেশের পলিটিক্যাল পার্টির অবস্থা, এরা নির্বাচন করতেছে আর বড় বড় কথা বলতেছে। আমি তো চ্যালেঞ্জ করছি এই পুরো দল কি বিএনপি কি জামাত ইসলাম হোক নির্বাচিত, দেখেন 3 বছর ক্ষমতায় থাকতে পারে কিনা। দেখেন ভোটাররা এমনও মনে করছে এই নির্বাচনে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না থাকলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? আমরা অনেকগুলো বছর থেকে দেখছি এই দেশে মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি। আবার আমরা এটাও বলতাম যে দেশে আসলে ভোট হয় দুই ভাবে, একটা হলো প্রো আওয়ামী লীগ, একটা হলো এন্টি আওয়ামী লীগ। তো এবার তো আওয়ামী লীগই নাই, মানে যেটা মূল স্রোত সেটাই নাই। তো এখন ভোটটা কি হবে? পাড়ার দোকানে যান আপনি, নির্বাচন নিয়ে কোনো আলোচনা করে না, এবং যারা আলোচনা করতো আগে তারা যেন আলোচনা করতে ভয় পায়। এই ভয়ের জায়গাটা এই সরকার দূর করতে পারে না, যে কারণে এই নির্বাচনে মানুষের আগ্রহ খুব বেশি কেন। তবে নির্বাচন একটা হবে, হওয়ার পর কি হবে এটা নিয়ে আবার আরেক আলোচনা। নাজিবটা যেটা হবে যে আলী রিয়াজ সাহেব সহ কিছু ভাড়াটে বুদ্ধিজীবী বাংলাদেশকে কিভাবে চলতে হবে সে জ্ঞান দিতে আসলে বিদেশ থেকে, বুঝছেন না? তারা মনে করে আমরা সবাই হলাম গিয়া কি বলবো আমি, আমরা সবাই দেশে মানুষ যারা আছি সবাই ঘাস বিচালি খড় খেয়ে বড় হয়েছে, এদের মাথায় কোনো বুদ্ধি নাই, সব বুদ্ধি তাদের মাথায়, তারা ঠিক করে দেবে, ওই আমেরিকার নাগরিক গুলো ঠিক করে দেবে আমরা বাংলাদেশের মানুষ কিভাবে চলবে। আর আমাদের বাংলাদেশের কতগুলি মানুষ বুঝে হোক না বুঝে হোক সেটা নিয়ে লাফাচ্ছে, ওনাদের অভিজ্ঞতা নাই, ওনারা জানে না ওনারা কি করছেন, না জেনে ওনারা বাগাড়ম্বর করছেন। আমি জানি আপনি গত সপ্তাহে ঢাকার বাইরে ছিলেন, আপনার এলাকায় ছিলেন, আপনি বলতে পারবেন, আপনার তো অভিজ্ঞতা আছে, বয়স তো আর আপনার কম হয় নাই, অনেকগুলি নির্বাচন দেখেছেন। এরকম নিরুত্তাপ নির্বাচন আপনার আগে কখনো দেখেছেন কিনা? আমি অনেকের সঙ্গে কথা বলছি ঢাকার বাইরে, আমারও তো পরিচিত লোকজন আছে, আমি জীবনে অনেকগুলো চাকরি করেছি এবং সবগুলো পত্রিকা যারা বিভিন্ন জেলা করসপন্ডেন্ট তাদের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিত হয়। মানে এতটা নিরুত্তাপ নির্বাচন এর আগে কখনো দেখা যায়নি। অথচ এবার কিন্তু ভোট দিতে পারার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের দ্বিধা নাই। যেমন 2024 কেন ভোট দিতে যাব, তখন তো আমি আর দামি নির্বাচন। 2018-তে ভোটই আসলে ভাবে হয় না, কারণ আগে রাত্রে সব ভোট হয়ে গেছে, মানুষ কি আর ভোট দিয়ে যাবে। 2014-তে তো ভোটই হয় নাই অর্ধেক জায়গায়। তো এইগুলোতে মনে করেন এক ধরনের আবহাওয়া ছিল, মানুষ জানতো যে ভোট দেওয়া যা না দেওয়া, কিন্তু এবার তো তা না। এবার ভোট দিতে পারবে সবাই, নির্দ্বিধায় ভোট দিতে পারবে। এবার কোনো দলীয় সরকার নেই, তারপরেও দেখবেন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এই যে আলোচনা না থাকে এটাই প্রমাণ করে এই নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কতটা কম। এবার আবার আরেকটা জিনিস দেখেন, আমাদের উপদেষ্টা একজন পররাষ্ট্র উপদেষ্টা, যে কথা আপনি বললেন, উনি কিন্তু ওই অনুষ্ঠানে আরেকটা কথা বলছেন। উনি বলেছেন এবারে নির্বাচনে 55% চেয়েও বেশি ভোট পড়বে বলেছেন। তার মানে কি আপনি ভাবেন তো, আমরা যদি পুরনো নির্বাচন কথা যদি ধরি, আমি 2008 পর্যন্ত নির্বাচন ধরি আর 1996 এই নির্বাচন গুলিতে কিন্তু ভোট পড়েছে 75, 74, 80% মতো ভোট পড়েছে। তার মানে কি আমাদের জাতীয় নির্বাচনে ভোট পরে যদি নির্বাচন, মানুষের যদি ওই নির্বাচনের প্রতি আস্থা থাকে, মানুষ যদি মনে করে এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে, তাহলে মানুষ এখন বিপুল ভাবে যে ভোট দেয়। এবার কিন্তু সে ধরনের ভোটের কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। এটা না দেখার মূলত কারণ হলো অনেক জায়গায় দর্শকরা মানে ভোটাররা মনে করছে নির্বাচন, আবার অনেক জায়গায় ভোটাররা এমনও মনে করছে এই নির্বাচনে তো আওয়ামী লীগ নাই,
আওয়ামী লীগ না থাকলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? আমরা অনেকগুলো বছর থেকে দেখছি এই দেশে মূলত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি। আবার আমরা এটাও বলতাম যে দেশে আসলে ভোট হয় দুই ভাবে, একটা হলো প্রো আওয়ামী লীগ, একটা হলো এন্টি আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগের পক্ষে একটা লোক ভোট দেয়, আর আওয়ামী লীগের বিপক্ষে যারা আছে তারা বিএনপি জামাত এরকম ভোট দেয়। তো এবার তো আওয়ামী লীগই নাই, মানে যেটা মূল স্রোত সেটাই নাই। তো এখন ভোটটা কি হবে? এখন ভোটটা হবে প্রো বিএনপি এবং এন্টি বিএনপি, এই তো হবে এবার ভোটটা। তো এন্টি বিএনপি যারা আছেন তারাও খুব একটা যে সরব আমার কাছে তা মনে হয় না। যারা বিএনপির উপর আনহ্যাপি তারাই কিন্তু এবার যে বিএনপির বাইরে এন্টি বিএনপি মানে জামাতকে হয়তো ভোট দিবে। এরকম সংখ্যা একদম কম না। আবার ইলেকশনের ওই গত 24-এর পর থেকে নানা ঘটনার প্রেক্ষিতে আমাদের এই দেশে এরই মধ্যে এন্টি বিএনপি একটা স্রোতের জন্ম হয়েছে। তো তারা যদি জামাতকে ভোট দেয় তাহলে রেজাল্ট অন্যরকম হবে। কিন্তু এই যে একটা হতে পারে হবে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা আলোচনা দেখি না। মনে করেন পাড়ার দোকানে যান আপনি, নির্বাচন নিয়ে কোনো আলোচনা করে না, এবং যারা আলোচনা করতো আগে তারা যেন আলোচনা করতে ভয় পায়। এই ভয়ের জায়গাটা এই সরকার দূর করতে পারে না, যে কারণে এই নির্বাচনে মানুষের আগ্রহ খুব বেশি একটা নেই। তবে নির্বাচন একটা হবে, হওয়ার পর কি হবে এটা নিয়ে আবার আরেক আলোচনা। মাসুদ ভাই, আপনি নির্বাচনে এই প্রসঙ্গটাই গেলেন। আমি আসলে আপনি যেটা বলছেন আমি গ্রামগঞ্জে দেখে এসেছি যে আগে যে নির্বাচন দেখেছি 91, 96, 2001, 2008 পর্যন্ত ওই আবহ কোথাও আমার চোখে অন্তত পড়ে নাই। আমি একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি হানা ভোট নিয়ে বহু কিছু আছে, তর্ক আছে। অনেকে বলেন যে হাতে তো এমন কিছু প্রস্তাব আছে যেগুলো আসলেও দেশের জন্য ভালো। আমি ওই জায়গায় না গিয়ে বলবো যে হানিয়ে তো অনেক কমপ্লেক্স আছে এই ভোটটা নিয়ে। তারেক রহমান সাহেব এর আগে যখন বলেছেন তখন বলেছেন যে গণভোটের চেয়ে মানে গণভোটের বিপক্ষে তিনি ছিলেন। গণভোটের চেয়ে কৃষকের পেঁয়াজের নিশ্চয়তা করা, ওটা হিমাগার করা ভালো। কিন্তু মানে হঠাৎ করে ইলেকশন প্রচারে যখন গেলেন তারও প্রায় 4-5 দিন পর উনি গিয়ে হার পক্ষে ভোট চাইলেন, যখন ডাকসু সাদিক কায়েম তাকে খোঁচা দিল যে তারেক রহমান কেন হাতে ভোট চাচ্ছেন না। আপনার কি মনে হয় উনি শেষ পর্যন্ত ওনার এই অবস্থানটা কেন পরিবর্তন করলেন? উনি কেন পরিবর্তন করেছেন এর পেছনে ওনার রাজনীতি আছে। আমি বলি আমার মতে ওনার এই মানে যেটা বলেছেন উনি কিভাবে মিন করেন আমি সেটা আমার কাছে ক্লিয়ার না। এই কারণে দেখেন হানা ভোটটা কিসের জন্য? সংস্কারের জন্য। তো যে সংস্কার প্রস্তাবগুলি তা এই মানে এখানে আনা হয়েছে জুলাই সনদের মধ্যে, এই সংস্কার প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি জায়গায় ওনার দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, অনেকগুলি জায়গায়। এবং যদি হারা বিজয়ী হয় তাহলে কি ওনার সেই নোট অফ ডিসেন্ট গুলো বলবৎ থাকবে? যদি হারা বিজয়ী হয়, যদি জুলাই সনদ পাস হয়ে যায়, তাহলে যে জায়গাগুলো যদি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো কি হবে? সেগুলো কি তাহলে পাস হয়ে গেল? তাহলে যদি উনি জনগণকে বলেন যে তোমরা হাতে ভোট দাও, তাহলে তো জুলাই সনদ পাস হয়ে গেল। তাহলে যেগুলো তুমি নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন সেগুলো তো কার্যকর থাকলো না। যদি কার্যকর না থাকে তাহলে নোট অফ ডিসেন্ট দিতে গেলেন কেন? আমার এটা একটা প্রশ্ন। আবার দ্বিতীয় প্রশ্ন হলো যে উনি যদি এই সংস্কারকে সম্পূর্ণভাবে প্রয়োজনীয় মনে করেন, জাতির জন্য প্রয়োজনীয় মনে করেন, তাহলে ওনার এতদিন ধরে যে আলোচনা করছিলেন রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেটার কি হবে? সেটা কি বাতিল হয়ে গেল? যদি বাতিল হয় ওটার জন্য উনি যে শ্রম দিয়েছেন, সারা মানুষকে বুঝিয়েছেন, জানিয়েছেন, 31 দফাতে মানুষকে মুগ্ধ করার চেষ্টা করেছেন, সেটার কি ওই প্রক্রিয়া কি বন্ধ? তাহলে উনি 31 দফাকে বাতিল বলে ঘোষণা করলেন। দেখেন দু ধরনের সংস্কার, একটা হলো 31 দফার সংস্কার, আর একটা হলো জুলাই সনদ, জুলাই সনদের সংস্কার। এই দুটা সংস্কার কিন্তু দুটা সংস্কারের প্রস্তাবের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বিরোধ আছে। যেমন 31 দফার সংস্কার প্রস্তাবের মধ্যে উচ্চকক্ষ নাই, এটা তো একটা বড় পরিবর্তন, উচ্চকক্ষ নাই। আবার জুলাই সনদের মধ্যে উচ্চ কক্ষ আছে, আবার উচ্চ কক্ষের মধ্যে উচ্চ কক্ষের 100 সদস্য কিভাবে নির্বাচিত হবে তার প্রক্রিয়া আছে, যে সেটা হবে পিয়ার পদ্ধতিতে। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। তাহলে যদি জুলাই সনদ পাস হয়ে যায় তাহলে কি পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ হবে? সেটা কি বিএনপি মানবে? তাহলে বিএনপি কি নিজে যেটা মানবে না
সেটা মানানোর জন্য জনগণকে বলছে। তাহলে কি বিএনপি বাধ্য হয়ে গেল? বাধ্য? আমি বলি আপনাকে শুনেন, তারেক রহমান, আমি ওনাকে খুবই একজন শার্প পলিটিশিয়ান বলে বিবেচনা করি। এখন উনি এত সব চিন্তা করেই নিশ্চয়ই বলেছেন। ওনার চিন্তাটা আমার মতো মূর্খ লোক ঠিক অনুসরণ করতে পারছি না, ফলো করতে পারছি না। আমি বুঝতে পারছি না উনি আসলে কি বলতে চাচ্ছেন। মানে জামাতের আমির কিন্তু অলরেডি একটা খোঁচা দিয়ে দিচ্ছে যে ঠেলায় পড়ে হা বলছে। এটা কিন্তু ইঙ্গিতপূর্ণ, আমির নিজে বলছে। অবশ্যই ইঙ্গিতপূর্ণ। এখন এই খোঁচাটা তো তারেক রহমান সাহেব ইনভাইট করেছেন, এই খোঁচা তো তারেক রহমান ইনভাইট করেছেন। ওনার হা বা না বলতে হবে কেন? হা না উনি জনগণের উপর ছেড়ে দেবেন। জুলাই সনদ নিয়ে বিএনপির যেটা বলা, সেটা তো বিএনপি ওই আলোচনা চলাকালে, ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালেই বলে এসেছে। তার পক্ষে ওনাকে ভোট চাইতে হবে কেন? ভোট চাওয়াটা তো ঠিক না। হা না জনগণের ব্যাপার, হা নাটা জনগণের ব্যাপার, জনগণ সিদ্ধান্ত নেবে। আপনি আপনার দলের জন্য ভোট চান, আপনি দলের জন্য ভোটটা আছে, আপনি হা নার পক্ষে ভোট চাচ্ছেন। হাই, বিএনপি এত বড় পার্টি, তাদের নিশ্চয়ই কোনো ইকুয়েশন আছে, আমি বলতে পারবো না কি ইকুয়েশন, কিন্তু এই ইকুয়েশনটা আমার মতো মূর্খ লোক বুঝতে পারছে না। এই হলো সমস্যাটা। আমি বুঝি না যে উনি আসলে কোনটা করলেন। উনি কি জামাতের ফাঁদে পা দিলেন? উনি কি নিজেদের 31 দফায় যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাব, সেটাকে ইগনোর করলেন, সেটাকে অবমূল্যায়ন করলেন? উনি কি ওই জুলাই সনদ প্রণয়নের সময় ওনার দলে দেওয়া নোট অফ ডিসেন্ট গুলোকে বাতিল করে দিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আমি জানি না। আচ্ছা আমি আপনার কাছে বুঝতে চাই, ধরেন না জিতে গেল এই নির্বাচনে, মানে তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বাংলাদেশ স্থবির হয়ে যাবে, সংবিধান এলোমেলো হয়ে যাবে, আমাদের জীবনযাত্রা সব নষ্ট হয়ে যাবে? মানে না জিতে গেলে সরকার যে এত একেবারে অ্যাগ্রেসিভ হয়ে নেমেছে, আমি গ্রামে গঞ্জেও দেখে আসছি ইউনো সাহেবরা বিশাল স্টেজ করে হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মানে এতটা কেন? মানে না জিতলে কি এমন সর্বনাশ হবে? না জিতলে যেটা হবে যে আলিরিয়া সাহেব সহ কিছু ভাড়াটে বুদ্ধিজীবী বাংলাদেশকে কিভাবে চলতে হবে সে জ্ঞান দিতে আসলে বিদেশ থেকে, বুঝছেন না? তারা মনে করে আমরা সবাই হলাম গিয়া কি বলবো আমি, আমরা সবাই দেশে মানুষ যারা আছি সবাই ঘাস বিচালি খড় খেয়ে বড় হয়েছে, এদের মাথায় কোনো বুদ্ধি নাই, সব বুদ্ধি তাদের মাথায়, তারা ঠিক করে দেবে, ওই আমেরিকার নাগরিক গুলো ঠিক করে দেবে আমরা বাংলাদেশের মানুষ কিভাবে চলবে। আর আমাদের বাংলাদেশের কতগুলি মানুষ বুঝে হোক না বুঝে হোক সেটা নিয়ে লাফাচ্ছে। আমি একটা কথা বলি আপনাকে, এই জুলাই সনদ যেটা প্রণয়ন হয়েছে, এটি ঠিক একটা সনদ হতে পারে, কি সেই সনদটা তারা এই গণভোটের মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলোর উপর চাপিয়ে দিচ্ছে যে তোমাকে এটাই প্রণয়ন করতে হবে, এটাই বাস্তবায়ন করতে হবে, কারণ এর বাইরে আর কিছু নাই। এরা কারা যারা প্রণয়ন করেছে? এরা কি জনগণের প্রতিনিধি? মানে জনগণের প্রতিনিধি আপনি আমাকে এই কথাটা বলেন, বলবে 30টা দল, এই 30টা দল, যে 30টা দল ওখানে ছিল, সেই 30টা দলের মধ্যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনি লিখে রাখেন, 5টা থেকে 6টা দল ছাড়া আর কোন দল একটা আসনেও জিতবে না, 1% ভোটও পাবে না। ম্যাক্সিমাম 6টা দল, 6টার বাইরে কোনো একটা দল একটা আসনও পাবে না, 1% ভোটও পাবে না, আপনি নিশ্চিত থাকেন। তো বাকি ওই দলগুলি কি মূল্য আছে? 30টা 32টা 55 এর কি মূল্য আছে রে ভাই? যারা ভোট পাবে তাদের তো আমি ডাকিনি না। আচ্ছা বলেন তো আপনি এটি কিসের ঐক্য? জাতীয় ঐক্যমত। যে জাতীয় ঐক্যমতে জাতীয় পার্টি নাই, জাতীয় পার্টি কি নিষিদ্ধ পার্টি? নাই কেন? যে ঐক্যমত কমিশনের মধ্যে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নাই, কারণ আওয়ামী লীগ কি ওরা নিষিদ্ধ দল? নাই তো। তাহলে আওয়ামী লীগ কি জাতির অংশ না? আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা কি জাতির অংশ না? আলিরিয়া আসছে এই জাতিটাকে বিভক্ত করার জন্য, ডক্টর ইউনূস আসছেন এই জাতিটাকে বিভক্ত করার জন্য, এই জাতিটাকে আরো পিছিয়ে দেওয়ার জন্য, যে কারণে ডক্টর ইউনূস মানে অবলীলায় বলতে পারে যে এটা একটা জালিয়াত জাতি, বাংলাদেশে একটা জালিয়াতির কারখানা। এই ডক্টর ইউনূস অবলীলায় বলে, একটা পলিটিক্যাল পার্টির মেরুদণ্ড নাই এই কথা প্রতিবাদ করার। একটা পলিটিক্যাল পার্টি আমি দেখলাম না যে সেই হেডম আছে যে বুক খুলে বলবে যে ডক্টর ইউনূস আপনি ভুল বলেছেন,
আমাদের জাতি জালিয়াতির কারখানা নয়, এটা বলার সাহস নাই। ঠিক এই পলিটিক্যাল পার্টিগুলিকে, এদের কোন জাতীয়তা বোধ আছে? এই পলিটিক্যাল পার্টিগুলিকে জাতির জন্য কোন সম্মান বোধ আছে? এই জায়গাটা তো মাসুদ ভাই দেশের পলিটিক্যাল পার্টির অবস্থা, এরা নির্বাচন করতেছে আর বড় বড় কথা বলতেছে। আমি তো চ্যালেঞ্জ করছি এই পুরো দল, কি বিএনপি কি জামাত ইসলাম হোক নির্বাচিত, দেখেন 3 বছর ক্ষমতায় থাকতে পারে কিনা, দেখেন তাদেরকে আমার চিরা হয়ে গেছে। আপনি অনেক এই কথা জোর দিয়ে বলছেন গত কয়েকদিন। আপনি খেয়াল করে দেখবেন মাসুদ ভাই, যেমন আনিস ভাইয়ের ব্যাপারে, আনিস আলমগীরের ব্যাপারে, বা যত মব হয়েছে, যে গতকালকে তো রিপোর্ট প্রকাশ হলো যে জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে ডবল মব হয়েছে, তারপরে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বেড়ে গেছে। এইসব নিয়ে বিএনপি মৃদু ভাষায় কয়েকদিন একটু মবের কথা বলেছে, জামাত তো বলেই না। জামাত বিএনপি কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলে না, বা সরকারের যেসব অন্যায় সিদ্ধান্ত আমরা দেখতে পাই, আইন আদালতে দেখতে পাই, এগুলো নিয়ে তারা কোনো কথা বলে না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে দর্শকরা খুব বেশি আজকে আগ্রহী দেখলাম যে এই যে 55% যে বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভোট দিবে, দর্শকদের প্রশ্ন, এটা উনি কিভাবে জানলেন? ওনার এটা কি কোনো এজেন্সি রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, বা তার এইটা জানার, নাকি নিজেদের মনে এরকম কিছু একটা আছে যে 55%-এর মতো একটা ফল ঘোষণা হবে? এটা একটু দর্শকদের আগ্রহ দেখছি। আরেকটা হলো ভাই, যে এর মধ্যে প্রেস সচিব সাহেব বলে দিচ্ছেন যে ফল ঘোষণা হইতে দেরি হবে। মির্জা আব্বাস গতকালকে বলছে যে যদি 12 ঘন্টার বেশি ফল ঘোষণা হইতে দেরি হয়, তাহলে বুঝা নিবেন যে এখানে মেকানিজম চলছে। এই বিষয়টা কি? আমি আপনাকে শোনেন, 55 দিন বলছেন, উনি আন্দাজি বলছেন, উনি ভাবতেছেন যে কত কম মানে ভোট আমার বিবেচনায় 40% হবে কিনা সন্দেহ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি 40% ভোট হবে কিনা সন্দেহ। দেখেন আপনি যদি আর বেশি হয় সন্দেহ করতে পারেন, এটা আপনি মাথায় রেখেন, এর কথা বললাম। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গগুলিতে বলি আপনাকে, যে এই যে 1 দিন 2 দিন সময় লাগবে, আমার তো মনে হয় ভোট গুনতে সময় লাগবে 3 দিন। আপনি 12 তারিখে ইলেকশন হবে, ইলেকশনের পূর্ণাঙ্গ ফল পেতে পেতে 14 তারিখ লেগে যাবে, এটা আমার ধারণা। যত সময় লাগবে মাথায় রাখবেন, তত বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা আছে। এটা হলো আমার বিবেচনা। দেখে বললাম তো, কারণটা অনভিজ্ঞতা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ ভোটের তো ডাবল ভোট, তো ডাবল ভোট না, হ্যাঁ না ভোট তো আবার আছে। ভোট তো ম্যানুয়ালি গুনতে হবে, এটা তো মেশিনে গুনতে পারবেন না। ম্যানুয়ালি গুনতে পারলে, গুনতে বসলে এটা তো অঘটন ঘটবেই। আর ভোট করাতে যত দেরি হবে তত ঝামেলা হবে, তত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা বাড়বে, হিসাব নিকাশ হবে, কে কোথায় জিতছে কে কোথায় যেতে নাই, এই নানা রকম হিসাব নিকাশ হবে, কাজেই সমস্যা তো হবে। আর এরই মধ্যে আরো কিছু ঘটনা আছে। দেখেন, হা ভোটকে জেতানোর জন্য আলেরিয়া সাহেব সহ বিভিন্ন উপদেষ্টারা সারা দেশের চরকির মতো ঘুরছে, বিভিন্ন প্রশাসনের লোককে কাজে লাগাইছে, ডিসিদেরকে দিয়ে মিটিং করছে, তাদের সব উপজেলা পরিষদের লোকজনকে লেগে আনছে, বিভিন্ন জনকে এটা নিয়ে কিভাবে হা ভোটের জন্য জনগণকে প্রভাবিত করা যায় তার টেকনিক শিখাইছে তো। তারপরে দেখলাম যে 3 দিন আগে নির্বাচন কমিশন বলছে যে কোন হা না ভোটের মধ্যে কোন একটা পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাইলে তাদের দণ্ডনীয় অপরাধ হবে, এবং সে অপরাধের মাত্রাও জানা গেল যে সর্বনিম্ন সাজা হবে 1 বছরের জেল এবং সর্বোচ্চ সাজা হবে 5 বছরের জেল, তার সঙ্গে অর্থদণ্ড হবে। তার মানে আমি তো মনে করি দেশের সমস্ত জেলা প্রশাসকের 1 বছর করে জেল হওয়া উচিত, কারণ দেশের সমস্ত জেলা প্রশাসক এই অন্যায় কাজটা করছে। তারা হয়তো বলবে এই যে আমরা আলিনিয়া সাহেবের কানে করছি, কিন্তু তারা কি আইন জানে না? সে জেলা প্রশাসক সে আইন জানে না? এই আইন তো গোপন কোন আইন না, এটা আরপিও তো স্পষ্ট লেখা, আরপিও 86 নম্বর ধারা এটা লেখা আছে স্পষ্ট করে। তুমি যখন রিটার্নিং অফিসার উনি যখন হয়েছেন তখন উনি আরপিও পড়েন নাই? উনি আরপিও পড়ে কেন আলিনিয়া সাহেবকে বললেন না যে এটা আপনি পারেন না, এটা আইনে নাই? কেন বললেন না? একজন করে মেরুদণ্ড নাই, এই সমস্ত মেরুদণ্ডহীন লোকগুলো হচ্ছে রিটার্নিং অফিসার। এবং এরা কি করবে? এদের আমি তো মনে করি এদের প্রত্যেকে যদি এসে আইনি শাসন থাকতো, এদের প্রত্যেকের 1 বছর জেল হইতো, এবং এই মামলা ইলেকশন কমিশনের করা উচিত। এবং আমি এটাও মনে করি ইলেকশন কমিশনের উচিত অনতিবিলম্বে এই হা না ভোটকে বন্ধ করে দেওয়া, কারণ এই ভোট এখন আর অবাধ নিরপেক্ষ হবে না। এই ভোট এখন ইলেকশন কমিশনের সঙ্গে যারা জড়িত, যত রিটার্নিং অফিসার আছে সবাই এর সঙ্গে ইনভলভ হয়ে গেছে।
যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সবাই এর মধ্যে এই হার পক্ষে প্রচারণা চালিয়েছে। এই হা না ভোট আর হওয়া উচিত না। ইলেকশন কমিশনের যদি মেরুদণ্ড থাকে, লজ্জা শরম থাকে, তাদের উচিত বলে দেওয়া যে আমি হা না ভোট এখন করা যাবে না, বলা উচিত। আর দুইটা বিষয় আপনার মতামত জেনে আমি শেষ করবো। একটা হলো যে জামাত বিএনপি বলা হচ্ছে যে একটা প্রতিদ্বন্দ্বিতা ব্যাপার, যে খুব কাছাকাছি, বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এই সময়ে এতদিন হুইসপিয়ারিং ছিল, আমরা শুনতাম যে জামাত বিশেষ আসনে ভোটার স্থানান্তর করেছে, ইভেন ঢাকা 17 তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো অবস্থা বা জামাতের আমিরকে জিতানোর মতো অবস্থা। এটা আজকে আনুষ্ঠানিকভাবে শুনলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মুখ থেকে। উনি বলছেন যে তিনি অভিযোগ করেছেন ইলেকশন কমিশনে গিয়ে যে একটা বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর করা হয়েছে। এই যে শেষ মুহূর্তে বিএনপি এটা বুঝেছে, এতে বিএনপির কি আসলে তাহলে আর কোনো, জামাতের এই কৌশলের কাছে তার আর পথ আছে কোনো? কারণ এটার তো আর কোনো সমাধান নাই। এটা একটু আমি জানতে চাই। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কিন্তু আমি খুব বেদনার সঙ্গে লক্ষ্য করলাম এই বড় রাজনৈতিক দলের মধ্যে তারেক রহমান ছাড়া আর একজন লোককে আমি ক্যারিজমেটিক হিসেবে দেখলাম না। একজন লোক না, কোন একজন লোককে পেলাম না যে লোকটা দাঁড়াইলে পরে 10টা ভোট বাঁধবে, যে লোকটা মুখ খুললে পরে তার কথা শোনার পর 10টা ভোট বাঁধবে। আমি তারেক রহমান ছাড়া আর একজনকে দেখি। এগুলি সবই মানধাতা আমলের ওই ট্র্যাডিশনাল কথাবার্তা বলে, ট্র্যাডিশনাল চিন্তা করে। তারা বড় দল তো, আমি অবাক হব না যদি এই নির্বাচনে সেই কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিযোগিতা পুনরাবৃত্তি ঘটে। আমি অবাক হব না। জামাতে ইসলাম এক একটা পলিটিক্যাল স্ট্যান্ড নেয়, ওটা নেওয়ার পর বিএনপি মনে করা হয় ভুল হয়ে গেছে, তো ঠিক আছে আমি এটা করি। নিজের থেকে যে কিছু একটা করবে এই করার অ্যাবিলিটি বিএনপির আছে কিনা আমার সন্দেহ আছে। প্রত্যেকটা লোক আমি মনে করি বিএনপি নির্বাচনী প্রচারণাকে, নির্বাচনী যে যুদ্ধ লড়াই সেটাকে পিছিয়ে দিচ্ছে। তাদের এতক্ষণে মনে হয়েছে যে জামাত কি করতেছে না, এতক্ষণে মনে হয়েছে ভাই ইলেকশন কমিশনের খবর নিয়ে জানা যায় যে গত 3-4 বছরে কোথায় ভোট বেশি, কোথায় মানে আপনার ঠিকানা স্থানান্তর হয়েছে। পারে না, তারা পারতো না, তারা ব্যস্ত হলো লুটপাট নিয়ে। এখন পর্যন্ত তাদের এইগুলো মাঠ দখল নিয়ে, টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। ভাই এটা অতি নেতিবাচক দিক আসবে। আর বড় বড় গল্প খালি গল্প দেয়, আমি এত বড় নেতা, আমি তত বড় নেতা। ঢাকা শহরে দেখেন না কি হয়, আপনি ঢাকা শহরে ফলাফল তো ভালো দেখছি না, খুব ভালো দেখছি না। কিন্তু আমি জামাতের আমির শফিকুর রহমান কি নারী ইস্যুতে বড় কোনো বেকায়দায় আছেন? আপনি জানেন সবকিছুই মাসুদ ভাই। দেখেন এগুলি আমি শোনেন, আমি বলি আপনাকে, এটা উনি এভাবে বলেছেন কিনা আর বললো কিভাবে বলেছেন, এর আসলে আমি গবেষণা করিনি। আমি গবেষণা করিনি এই কারণে আমার কাছে মনে হয়েছে এটা অপ্রয়োজনীয় কাজ। আমার কাছে জামাতে ইসলাম এমনি তো নারী নেতৃত্বকে সাপোর্ট করে না, যদি একটা ঘটনা যে সেটা প্রমাণ করার দরকার পড়ে না। উনি এটা আল জাজিরার কাছে সাক্ষাৎ করে বলেছেন ওনারা নারী নেতৃত্ব চান না। এবং তারও চেয়ে বড় কথা, এবার নমিনেশনের সময় তারা মাত্র 0% নমিনেশন দিয়েছেন নারীদেরকে, একটা নারীকেও নমিনেশন দেন নাই। এগুলি তোমার মুখে কি বললেন না বলেন এগুলি ম্যাটেরিয়াল, কি কাজে করলেন সেটাই তো দেখা যাচ্ছে। যদি কাজে না করতেন তাহলে বলতাম কাজে তো একজনকে দেন না নমিনেশন। তো নারী বিষয়ক ওনাদের যে মনোভাব সেটা কি প্রকাশ্যে উপলব্ধি করতে আমাদের কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। ওনারা নারী নেতৃত্বে আস্থা রাখেন না, এবং ওনারা ক্ষমতায় আসলে পরে আমাদের দেশের নারীরা খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবেন না। বর্তমানে যা আছেন তার চেয়েও নেতিবাচক অবস্থায় তাদেরকে যেতে হবে, এটা আমি বুঝি। এটা বোঝার জন্য ভাই ওই গবেষণা করার দরকার পড়ে না। যে দল, তাদের দলে মজলিসের শুরায় আমি যতদূর জানি প্রায় 91 জন নারী আছেন। 91 জন মজলিস সভার সদস্য থাকা সত্ত্বেও যারা একজন কেউ মনোনয়ন দেওয়ার জন্য খুঁজে পায় না, সেই দল নারীদের ব্যাপারে কতটুকু উদার হবে আগামীতে, এটা নিয়ে আমার ভাই যথেষ্ট সন্দেহ আছে। অন্য একটা বিষয় দিয়ে আজকে শেষ করতে চাই, সব শেষ। সেটা হলো আমি একটু আহত ব্যাপারটায়, বাংলাদেশে 5 আগস্টের পরে রাজনীতিতে অশ্লীল স্লোগান, আপত্তিকর স্লোগান, এটা যেন মানে এখন একটা ফ্যাশন হয়ে উঠছে, এবং এটা সংক্রমিত হয়েছে কোথায়? প্রথমে যে ইনকিলাব মঞ্চ বলেন বা কিছু সমন্বয়ক, এরা এসব স্লোগান দিয়েছে, যারা মব করে এরা দিয়েছে। আমি সেসব স্লোগান তো আমাদের মুখে আনার মতো না। এখন দেখছি বিএনপিও কিছু দিয়েছে, পরে ছাত্র দলের ছেলেপেলে কিছু দিয়েছে, যদিও সংখ্যায় কম।
আওয়ামী লীগ নির্বাচন বিরোধী স্লোগান করছে, গান করছে, সেই সংক্রমণ গিয়ে আওয়ামী লীগেও ধরেছে। মানে একটা অশ্লীল স্লোগানের প্রতিযোগিতা। আমি আপনার কাছে জানতে চাই যে এটার শেষ কোথায়? মানে এটাই কি আমাদের রাজনৈতিক কালচার হয়ে যাবে এখন? এ বিষয়ে আপনার মন্তব্য না, এটা আলটিমেটলি শুনেন, এই সমস্ত আপনার মানে খারাপ প্রবণতা যেগুলো, সেগুলো না দীর্ঘস্থায়ী হয় না। এগুলি জোয়ারের মতো আসে, এসে আবার চলে যায়, বন্যার মতো আসে, এসে নিয়ে অনেকগুলিকে কলুষিত করে দিয়ে তারপর চলে যায়। এগুলি আলটিমেটলি লং টার্মে যায়, এগুলো সাস্টেইন করে না, দীর্ঘমেয়াদে এগুলো টিকে থাকে না। দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, গুরুজনকে সম্মান করা, গুরুজন দেখলে সালাম দেওয়া, এটা হলো আমাদের দেশের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। যে লোকটা নাকি আপনার ধরেন ধর্ম পালনও করে না, ধরা যাক কথার কথা, সেও দেখবেন উঠতে বসতে আলহামদুলিল্লাহ বলে, গুরুজনকে দেখলে, স্কুলের টিচারকে, প্রাইমারি স্কুলের টিচারকে দেখলে সালাম দেয়। সেও তো নিজে ধর্ম পালন করে না, কিন্তু সেটা দেয়। এটা কালচারে পরিণত হয়ে গেছে, এটা তার অস্থি মজ্জায় ঢুকে গেছে রে ভাই। সে ধরেন একজন লোক ইউনিভার্সিটির পাশে পিএইচডি ডিগ্রি পেয়ে ফেলেছে, গ্রামের বাড়িতে গেছে, একটা প্রাইমারি স্কুল টিচার দিয়ে তার টিচার ছিল, এখন তো সে তার চেয়ে অনেক জ্ঞানী হয়ে গেছে। তাকে দেখো, আমি নিজের জীবন থেকে দেখছি, তাকে দেখলো ভাই সালাম দেয়, তার পায়ে হাত দিয়ে বলতো সালাম দেয়। এরকম আমি বহু দেখছি। এটাই বাংলাদেশ, এটাই আমাদের দেশের মানুষের রুচি। আর এরা যে ওই টিচারের ঘাড়ে ধরে, এই যে ঘাড়ে ধরার কালচারটা, ঘাড়ে ধরার সংস্কারটা, শিক্ষককে ঘাড়ে ধরার সংস্কারটা, এটা টিকবে না রে ভাই, এটা টিকবে না। আপনি দেখেন ম্যাক্সিমাম 3-4 বছর পরে আর পাবেন না। বাংলাদেশের মানুষ ওইটাই বাংলাদেশের মানুষের চরিত্র, ওইটাই বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। আর এই বেয়াদব গুলি হারায় যাবে, দেখেন কদিন পরে।